হাতে রামদা লাঠি ইত্যাদি নিয়ে মারধর করা হচ্ছে আইনজীবীকে, তারপর তার মৃত্যু হয়। অর্থাৎ এটা একটা পরিকল্পনা হিন্দুদের এই আন্দোলনকে পিছনে ঠেলে দেওয়ার, যাতে বলা যায় যে আসলে হিন্দুরা হিংসাত্মক হয়ে উঠেছে। মানসদা, দেখো, বাংলাদেশে আজকে সকালের যত সংবাদপত্র বেরিয়েছে এবং কালকে সারা রাতে চট্টগ্রামে তো তাণ্ডব চলেছে, মানে প্রায় 22টা মন্দিরে হামলা চালানো হয়েছে সারা রাত ধরে। আজকে যখন বিভিন্ন সংবাদপত্র তুমি যদি দেখো, আমি কোনো সংবাদপত্রের নাম না করেই বলছি, বাংলাদেশের প্রধান সংবাদপত্র তারা প্রত্যেকে লিখেছে যে সিসিটিভির ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা গেছে এবং 5 জনকে ডিটেন করেছে পুলিশ। তার প্রধান মাথাকে না ওখানকার যিনি ছাত্র সমন্বয়ক, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে যে মৌলবাদীরা কাজ করছিল, তারাই কালকে এই সনাতনীদের ভিড়ে ঢুকে এই হত্যাকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে এই পুরনো কায়দাতেই কিন্তু পুরো আন্দোলনটা চলছে। ছাত্র আন্দোলনের নামে কিন্তু মৌলবাদীদের হাতে রাশ চলে যাচ্ছে। কালকে সনাতনীরা এটা বুঝতেও পারেনি যে তাদের মধ্যে এই মৌলবাদীরা ঢুকে গেছে, যার নেতৃত্ব দিয়েছে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক। তারা সেখান থেকে টেনে নিয়ে গেছে। পুলিশ কালকে গভীর রাত পর্যন্ত পুলিশ কিছুতেই তাদের নাম জানাতে চায়নি। তার কারণ হচ্ছে পুলিশও জানে যে এদের নাম জানালে পুরো সরকারের ভিতটাই কেঁপে যাবে, কারণ সরকারই এই কাজটা করিয়েছে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। এবং ছাত্র সমন্বয়করা যে আদতে মৌলবাদীদের দ্বারা মদতপুষ্ট, সেটা আজকে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রায় স্পষ্ট হয়ে গেছে। তার মানে এটা সেই পুরনো কায়দা, যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলে ধর্মগ্রন্থের অপমান হয়েছে, নিজেরাই ধর্মগ্রন্থ রাখতো, নিজেরাই ধর্মগ্রন্থের অপমান করতো, তারপর নিজেরাই দুর্গা মন্দির ভাঙচুর করতো। সেই একইভাবে কিন্তু চলছে। বাংলাদেশের মানুষের সাবধান হওয়ার সময় এসছে যে আস্তে আস্তে সমস্ত কিন্তু মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। তো সেখান থেকে মানসদা, আমি এক মিনিটের জন্য আমি একটু থামাবো। মানসদা, এক মিনিটের জন্য থামাবো আমি। আপনি বলছেন ছাত্র সমন্বয়কদের কথা, যাদের নাম উঠে এসেছে। বাংলাদেশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে মাথায় হেলমেট, রামদা এবং অস্ত্র হাতে চট্টগ্রাম বাকলিয়া কলেজের প্রাক্তন ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম, যে আজম নাসিরের ডানহাত, এখন এই মুহূর্তে বিএনপির সঙ্গে ক্লোজ হয়েছে হাসিনার পদত্যাগের পর, এবং সমন্বয়কদের সঙ্গেও ক্লোজ, সে সরাসরিভাবে যুক্ত রয়েছে এই হত্যাকাণ্ডে, এমনটাই উঠে আসছে বাংলাদেশ সূত্রে খবর, সেখানের স্থানীয় সূত্রে খবর। বলুন মানসদা, শেষ করুন। বাংলাদেশের সংবাদপত্রে এবং বিভিন্ন মিডিয়াতে অলরেডি সিসিটিভি ফুটেজ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে জামাত শিবির, যাদের ছাত্র শাখার নাম হচ্ছে ছাত্র শিবির, তাদের 4 জনকে ডিটেন করা হয়েছে। পুলিশ তাদেরকে প্রকাশ্যে আনছে না, এবং এর মূল মাথা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল চট্টগ্রামের, তারা। এখন বাংলাদেশে শান্তির স্বার্থে পুলিশ এগুলোকে কেন প্রকাশ করছে না? যে এর পিছনে কোনো সনাতনী জড়িত ছিল না। সনাতনীরা এরকম কাজ কখনো করতে পারে না, তারা কখনো হাতে অস্ত্র নিয়ে কোর্টে যেতে পারে না। আর যে উকিলরা, কয়েকজন উকিল সেখানে রীতিমতো উস্কানি দিয়েছিল কাল রাত 8টা পর্যন্ত, যে সনাতনীরা এই কাজ করেছে তাদের উপরে হামলা চালানো হোক, সেগুলো কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে ইসকন বাংলাদেশে শান্তি স্থাপনের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। মানে শান্তি স্থাপন তারা করছে, তারা মৌলবাদীদের হাত থেকে বাংলাদেশকে যেতে দিচ্ছে না। সেই জন্য কি ইসকনের পিছনে এত লেগেছে তারা, যে ইসকন বাংলাদেশে, পুরো বাংলাদেশে শান্তি স্থাপন করছে? আমি এই মানস বাবু, আপনাকে একটু থামাচ্ছি। আমি এই জায়গা থেকে রাজাগোপাল বাবুর কাছে চলে যেতে চাইবো। রাজাগোপাল বাবু, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা এটা একটা অন্যতম লক্ষ্য ছিল ইসকনের, এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছিলেন। এবং চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর যখন হাজার হাজার হিন্দু সমর্থকেরা তারা রাস্তায় নামলেন, তারা প্রতিবাদ করলেন, শুধুমাত্র এই চট্টগ্রাম আদালত চত্বরে নয়, আমরা দেখিয়েছি একাধিক জায়গাতে যারা নেমেছেন পথে, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য একেবারে উঠে পড়ে লেগে গেল ইউনূস সরকার, এবং কোথাও গিয়ে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে বারবার হিন্দু সম্প্রদায়কে। এটা কেন হবে? একটা দেশে শান্তি ফেরানোর জন্য যদি কেউ কাজ করে থাকে, তাহলে তার শাস্তি স্বরূপ তাকে কারাগারে যেতে হবে, শাস্তি স্বরূপ এইভাবে তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ, বোমাবাজি করা হবে, তাহলে কি শান্তি ফেরানো কোনোভাবে সম্ভব? না, বাংলাদেশে যারা এখন শাসনকর্তা, উপদেষ্টার বকলমে যারা শাসন চালাচ্ছে, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কি করে
হিন্দু ছাড়া শান্তি আসা যায়, হিন্দুদের তাড়িয়ে কি করে শান্তি আসা যায়, সে প্রক্রিয়া বহুদিনই শুরু হয়েছে। আমরা জানি 1901 সালে অবিভক্ত ভারতবর্ষে বাংলাদেশের ওই রিজিয়নে 31-32% হিন্দু ছিল, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 8%। প্রত্যেক সেন্সাসে এটা কমেছে, মানে হিন্দুকে তাড়িয়ে দাও, তাদের সম্পত্তি দখল করো, এটাই হচ্ছে সেখানকার মানুষের একান্ত ইচ্ছা, এবং সেই ইচ্ছার সঙ্গেই হাত মিলিয়েছেন এখনকার সরকার। আমরা দেখেছিলাম যতদিন আওয়ামী লীগ ছিল সেভাবে হিন্দুদের উপর আক্রমণ ঘটেনি। তারপরে কিছুটা হিন্দুদের একটা অংশ আওয়ামী লীগের সাথে ছিল, ভেবেছিল এটাই তাদের রক্ষাকর্তা। এখন ইউনূস সাহেব বলছেন আমরা তো হিন্দুদের মারছি না, আওয়ামী লীগের যারা ছিল তাদের উপরেই জনতা রিটালিয়েশন। পশ্চিমবঙ্গে যে শব্দগুলো আমরা শুনতে পারি তারই প্রতিধ্বনি আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছি, যে এরা আওয়ামী লীগ করতো তাই এদের উপরে জনতার ধোলাই চলছে। দেখুন কি ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন উপদেষ্টা হিসেবে। যাই হোক, এখানকার মানুষ রুখে দাঁড়াচ্ছে। তবে হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে অস্ত্রশস্ত্রের একটা বিপুল সংখ্যক মানুষ অস্ত্র নিয়ে হাজির, নিরস্ত্র হয়ে হরি নাম করতে করতে তো রক্ষা করা যায় না, নিজেদের রক্ষা করা যায় না এবং ধর্ম রক্ষা করা যায় না। এর জন্য দরকার হচ্ছে বৈদেশিক বাইরের সাপোর্ট, সেটা অত্যন্ত জরুরি। ভারতের মতন দেশ যারা নিজেদেরকে হিন্দু রক্ষাকর্তা বলে, অ্যাটলিস্ট সিএএ আইন তৈরি করতে গিয়ে তারা সে কথা বলেছিল। এখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশে যখন হিন্দুরা চরমভাবে আক্রান্ত, হ্যাঁ, তাদের রক্ষার জন্য সরকার একটা গড়িমসি করে একটা স্টেটমেন্ট জারি করেই ভাবলো যে তাদের কাজ শেষ হয়ে গেছে। এতে কিন্তু সেখানকার হিন্দুরা রক্ষা পাবে কিনা জানি না, তবে তাদের যে ঐক্যবদ্ধতা, তারা অস্ত্রের বিরুদ্ধে একেবারে হরিনাম করতে করতে পথে নেমেছে, শ্রীরাম জয় শ্রীরাম বলতে পথে নেমেছে, এ দেখার মতন। এটা নিশ্চয়ই সব ধর্মের মানুষ যারা ঐক্যবদ্ধ হতে চায়, যারা শান্তি চায়, যারা অন্য ধর্মের উপর আক্রমণ করতে চায় না। বাংলাদেশের এই সমস্ত হিন্দু বা সনাতনীরা বা অসংখ্যালঘুরা যেভাবে পথে নেমেছেন অস্ত্রের বিরুদ্ধে, কালাকাইনের বিরুদ্ধে, সেটা দেখার মতন, সেলাম জানানোর ব্যাপার। দুর্ভাগ্য তাদের সমর্থনে কোনো রাষ্ট্র এগিয়ে নেই এই মুহূর্তে। ঠিক, একদিকে ভারতের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়, কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়, অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে মধুকল্পিতা ভারতবর্ষের তরফে, আমরা অতিথিদের কাছে আবার যাওয়ার আগে ভারতবর্ষের তরফে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে যার ফলে চাপে পড়তে পারে ইউনূস সরকার, সেটাও আমরা দেখাবো একদিকে গ্রাফিক্সের মাধ্যমে, যে একাধিক পদক্ষেপ ভারত সরকার নিতে পারে। তার মধ্যে রয়েছে গম, চাল ইত্যাদি রফতানি বন্ধ করা, এগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে, কারণ বাংলাদেশ ভারতের ওপর ডিপেন্ড করে মধুকল্পিতা বিভিন্নভাবে, এবং সেই ডিপেন্ডেন্স যদি বন্ধ করে দেওয়া যায় বাংলাদেশ চাপে পড়বে। সবথেকে বড় কথা, চাল রফতানি বন্ধ করে দেওয়া, চিনি রফতানি বন্ধ করা, কিশলয় আর কি কি রফতানি বন্ধ করা যেতে পারে? শস্য এবং মশলা রফতানি সেটাও বন্ধ করে দেওয়া যেতে পারে। আলু, আমরা জানি কিশলয় প্রত্যেকটা দিন খাবারের পাতে অন্তত এই আলুর প্রয়োজনীয়তা রয়েছে, এই আলু বন্ধ। সর্বোপরি আর কি বন্ধ করলে বাংলাদেশকে অনেকটা চাপে রাখা যায়? তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ। এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে আর সীমান্তে আরও সেনা মোতায়েন করা হলে তাহলে বোধহয় বাংলাদেশে ইউনূস সরকারকে আরও অনেকটা চাপে রাখা যায়। বৌদ্ধ দেশগুলি নিয়ে কূটনৈতিক যে ছক, সেই কূটনৈতিক ছকও কিন্তু অনেকটাই চাপে ফেলতে পারে ইউনূস সরকারকে। কিশলয়, সর্বোপরি যেমনটা বোঝা যাচ্ছে, এই যে পদক্ষেপগুলো একটা একটা করে আমরা বললাম, এই পদক্ষেপগুলো নিলে অনেকটাই চাপে পড়ে যেতে পারে ইউনূস সরকার। আর আমি এই জায়গা থেকে মানসবাবুর কাছে একবার আসি একটা বিষয়। মানসবাবু, এই যে একটা একটা করে পদক্ষেপের কথা আমরা বললাম, যে পদক্ষেপগুলো নিলে ইউনূস সরকার অনেকটাই চাপে পড়ে যেতে পারে, কিন্তু গতকাল যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হলো, যেভাবে একের পর এক বোমাবাজি করা হলো, লাঠিচার্জ করা হলো, একেবারে নৃশংসভাবে মারা হলো, তাতে মনে হচ্ছে না যে ঘড়ির কাঁটা যত এগোচ্ছে একটু একটু করে ততই ইউনূস সরকারের চাপটা অনেকটাই বেড়ে যাচ্ছে? কিন্তু আমি অ্যাড করবো যে হিন্দুদের উপর আক্রমণ সত্ত্বেও হিন্দুরা কিন্তু গর্জে উঠেছে, হিন্দুরা কিন্তু লড়াই করছে, অস্ত্র ছাড়া লড়াই করছে। মানুষদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।